আসসালামু আলাইকুম। আজকে আরেকটা প্রশ্ন উত্তর ভিডিও। ১ম প্রশ্নটা হচ্ছে ফাহাদ শহীদ যে আমি আমার জীবনে অনেক দোকানে কাজ করছি, অনেক বাজারে ব্যবসা দিছি, বিদেশে গিয়েও ব্যবসা করতেছি, দোকানদারি করছি। যাই করি আমার কাস্টমার আসে না। সো হোয়াট ইস দ্য সলিউশন? যে উনি ধারণা করছেন যে এটা উনার কপালের দোষ। ওকে, এটা আমি কপালের দোষ কিনা সেটা আলোচনার যাচ্ছি না। তবে আমি গুরুত্বপূর্ণ যে পার্টটা যে কেন উনি কাস্টমার পাচ্ছে না, যেটা কপালের দোষ ছাড়াও আর কি দোষ থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ করি যেগুলো আমি চাইলেই কাটাতে পারি। আমার ধারণা যখনই কাস্টমার আসে, উনি হচ্ছে খুব ভার মুখ নিয়ে কাস্টমারকে সার্ভিস দেয়। সো ১ম হচ্ছে তার ফেসটা স্মাইলিং না আমি নিশ্চিত। আমার জীবনে আমি যদি কখনো দিল্লি যাই, আমি কোন হোটেলটায় থাকবো তা ফিক্সড করা আছে। কেন জানেন? আমি ওর কাছে যদি না থাকি, আমার জীবনে এটা অকৃতজ্ঞ আচরণ হবে। কেন? আমি একবার দিল্লি গিয়ে পাসপোর্ট হোটেলে রেখে আমি এয়ারপোর্ট চলে যাই। নিজের টাকা খরচ করে প্রায় মেবি ৫০ কিলোমিটার বা ৩০ কিলোমিটার দূরে এসে আমাকে ওই হোটেল কর্তৃপক্ষ পাসপোর্ট দিয়ে যায়। এখন আমি আপনাদের লাইভ বলছি, আমি নোট করে রাখছি যে আমি যদি কোনোদিন দিল্লি যাই আমি ওই হোটেলে থাকবোই। প্রয়োজনে আমার যদি ওয়ার্ক ডিসট্যান্স ৫০ কিলোমিটার দূরেও হয়, আমি চেষ্টা করব ওর কাছে থাইকা ওদেরকে ১ রাত পে করতে, যে আমাকে যে সার্ভিসটা ওরা দিয়েছিল। সো মানুষ খালি একটা স্মাইল এইটাই মনে রাখে। মানুষ সার্ভিস মনে রাখে। মানুষ ইমোশনাল অ্যাটাচমেন্ট পছন্দ করে। আপনি দোকান দিছেন, ব্যবসা করেন, ওই কয়টা কাস্টমারের সাথে আপনার সম্পর্ক আছে? আপনার দোকানে হয়তোবা আপনি ৳২ র মাল বিক্রি করেন। আপনার দ্বারা সম্ভব না বা ৳৫ ৳১০ র মাল বিক্রি করেন। আপনার দ্বারা সম্ভব না আসলেই একজনকে একটা করে কোক খাওয়ানো। আপনি হয়তোবা অনেক এক্সপেনসিভ কিছু আইটেম বেচেন না। মানে আপনি ধরেন ১,০০০ লজেন্স কিনলেন একসাথে, মেবি এটার দাম হবে ৳৫০০। কথার কথা। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। আপনি এটা অফার করতে পারেন। জাস্ট আসলো একটা লজেন্স বা আপনি রেখে দিলেন ফ্রি যে ১ টা ২ টা নিয়ে গেল। এটা কি খুব বেশি এক্সপেনসিভ? এটা কি একজনকে প্রত্যেককে একটা করে কোক খাওয়ানোর মতো? তাহলে একটু হাসি গেল ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে কিছু লজেন্স আপনি রেখে দিলেন। খুবই সস্তা। আমি স্টার্ট করার জন্য বলছি। এটা এনিথিং হইতে পারে। ভাই আপনার লজেন্স দেওয়ার যোগ্যতা নাই। মেবি কোনো কারণে। আপনার সুযোগ আছে খুব ভালো একটা ফ্রেশ ওয়াটার এরেঞ্জ করা এবং যে আসে তাকে আপনি নিশ্চিত যে এই পানিটা আপনি খান, এটা নিরাপদ। আপনি তাকে ১ গ্লাস পানি অফার করলেন। গ্লাসটা খুব ফ্রেশ করে ধুয়ে চমৎকারভাবে পানিটা স্যার আপনি একটু পানি খান। তারপরে কি করলেন বলেন? কত কিছু ৩ টা জিনিস বললাম। তার মানে কিছু না কিছু দিয়ে অ্যাটাচ করা যাচ্ছে। তাহলে ১ম আপনার উচিত হচ্ছে রিসিপশন শেখা। ১ম আপনার স্টার্ট এক্সপেরিয়েন্স টা দেওয়া এবং স্মাইল। এইটা খুবই ইম্পোর্টেন্ট। দেন আপনি কথা বলেন। ইউ হ্যাভ টু বি ওভার কমিউনিকেটেড যে কেমন আছেন? বাসা কোথায়? ফ্যামিলি কয়জন? ফ্যামিলি সাইজ কি? দেখা গেল একদিন সে আইসা বলল কি যে, "ভাইয়া আমাকে একটা নুডলস দেন।" আপনি বললেন, "ভাইয়া আপনার তো ৩ টা ছেলে-মেয়ে, আপনার ফ্যামিলি তো ৫ জনের। একটা নুডলস না নিয়ে আপনি ৫ টা নিলে এই যে ২ টা নুডলস ফ্রি পাচ্ছেন। তাহলে আপনার এই মাস পুরোটা নুডলস হয়ে গেল।" এই যে আপনি তাকে এডভাইস করলেন জানার কারণে, একটু পরিচিত হওয়ার কারণে, সে আবার আসবে। ঢাকা শহরে আমি একটা ফার্মেসি থেকে ওষুধ কিনি। এখন আমি যেখানে থাকি সেখান থেকে ওই ফার্মেসির ডিসট্যান্স প্রায় ৫-৭ কিলো। ৫-৭ কিলোমিটার প্রায়। কিন্তু আমার সময় নাই আরেকজনের সাথে বার্গেন করার, সময় নাই কথা বলার। আমি ২ টা জিনিস নিশ্চিত যে আমি গেলে সে সবার আগে আমার ওষুধগুলো এরেঞ্জ করে দিবে। কারণ আমি যখনই যাই যত ভিড়ই থাকুক সে সবার আগে আমার ওষুধগুলো দিয়ে দেয়। সো আমার যাওয়া আসার টাইম সেখানে সেভ হয়ে যাচ্ছে অনেক বেশি। কারণ ওষুধ দোকান আপনি জানেন বড় ওষুধ দোকান মানেই একটা ভিড় সিরিয়াল। ২ নাম্বার হচ্ছে আমি গেলে সে আমাকে অলওয়েজ এক্সট্রা কিছু ট্রাই করে। ধরেন স্যার আজকে এইটা আসছে। আমি ডায়পার কিনতে গেলাম, কথার কথা সে ডায়পারের বাইরের মার্কেটে যে ডিসকাউন্ট সেটা কাছাকাছি ট্রাই করে। যদি এটা একটা মানে সুপার শপ, এখানে ডিসকাউন্ট একটু কম হবে। আমার জন্য চেষ্টা করে। সো সে অনেকদিন ধরে আমাকে ধরে রাখছে। আমার ধারণা ৫-৭ বছর হবে। যেদিন থেকে আমার সাথে তার পরিচয় আজকে পর্যন্ত। এবং আমি তার থেকে আরো ১০ কিলোমিটার ডিসট্যান্স এ গেলেও আমি ট্রাই করব ১ মাসের ওষুধ একবারে কিনে যদি তার কাছ থেকে আনা যায়। প্রয়োজনে ওইখান থেকে আমি আরেকটা বাজারের ডেস্টিনেশন বের করে নিলাম যে আমি একসাথে যাবো। আমি বুঝাতে পারতেছি আপনাকে কাস্টমার আসবে না মানে কাস্টমার আসবে, তার বাবা আসবে, তার মা আসবে, তার সন্তান আসবে, তার ছেলে-মেয়ের আসবে, নাতি-পুতি-সুদ্ধ আসবে। আমার নানা হচ্ছে আমাকে মিষ্টি খাওয়া শিখাইছেন যেকোনো একটা দোকান থেকে। তিনি বলতেন যে, "এই দোকানের দোকানদারের ছেলের সাথে আমরা ফুটবল খেলতাম।" আচ্ছা? তারপরে আমার মা শিখাইলেন যে, "এই দোকানের মিষ্টি ভালো, তোর নানা সবসময় আনতো।" তারপরে আমি এখন আমার বাচ্চাদেরকে বলি, "এই দোকানের মিষ্টি আমার নানা খাইতো।" বুঝেন আপনি? মানে এইটা কেন কাস্টমার আসবে না মানে? অবশ্যই আসবে। আপনার এই প্রশ্নটার মধ্যে আপনিই যত গন্ডগোল। আর কিচ্ছু গন্ডগোল না। আপনি বুঝেন মানুষের সাথে কিভাবে কানেক্ট হইতে হয়। আপনি বুঝেন বিজনেস কেমনে জেনারেশন এর সাথে জেনারেশন কানেক্ট হয়। বিজনেস কিভাবে বিল্ড করে। ইনশাআল্লাহ আপনি আজকে থেকে নিজেকে পরিবর্তন করেন, কপালের দোষ বন্ধ করেন। আপনার হাতের কামাই হচ্ছে আপনার ভাগ্য।
আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু শিখবেন, যতটুকু কমিউনিকেশন জানবেন, যত নিজেকে এনলাইটেন করবেন, কানেক্ট করবেন মানুষের সাথে যত পরিমাণ আপনার কাজ ২ টা। আপনি কি মনে করেন ডাক্তার কেমনে এত ওষুধ লিখে দিচ্ছে? সে এত ওষুধের নাম কেমনে জানে? মুখস্থ হইল কেমনে তার? আপনি কি দেখছেন আপনার শপে কি, কি জিনিস আছে? কোনটার কি বেনিফিট? কোনটা রাখলে কাস্টমারকে কি দেওয়া যায়? আপনার কাস্টমার সুপার শপে গেলে একটার সাথে আরেকটা ফ্রি পায় এরকম ১০০ আইটেম। আপনি মনে করতেছেন সুপার শপে অনেক বেশি দাম। আপনি আপনার জায়গায় কয়টা ফ্রি আইটেম দেন কাস্টমারকে? আপনি তো এগুলা আবার দাম দিয়ে বিক্রি করেন। বললাম আরকি আপনি আপনার সেল সুপার শপের চেয়ে বেশি বাড়ায়া সুপার শপ বানায় ফেলতে পারবেন আপনার ছোট্ট দোকানটাকে। যদি আপনি চান, আপনার ইচ্ছা থাকে। এই ইচ্ছা নিয়ে, এই করণীয় নিয়ে আরো কথা বলব। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সংক্ষেপে মূল জায়গাটা ধরায় দিতে এবং পরে প্রশ্ন আসলে আরেকবার আলোচনা করতে। কারণ একটা আলোচনায় অনেক কিছু কভার করতে চাই সংক্ষেপে। নাজমুল হুসাইন ফাহিম তিনি প্রশ্ন করেছেন, "স্যার ইউনিক আইডিয়া কিভাবে পাবো?" চমৎকার একটা কোয়েশ্চেন। ইউনিক আইডিয়া কিভাবে পাবো? ১ম কথা হচ্ছে ইউনিক আইডিয়া পাওয়ার একমাত্র রাস্তা আপনার প্রচুর পরিমাণে কানেক্টেড থাকা। কিভাবে? ধরেন আপনি ইউনিক আইডিয়া পাবেন হচ্ছে জাপানে কি, কি বিজনেস চলতেছে এখন, আমেরিকায় কি, কি বিজনেস চলতেছে এখন, ইউরোপে কি, কি বিজনেস চলতেছে এখন, চায়নায় কি, কি বিজনেস চলতেছে এগুলো আপনি সারাক্ষণ জানেন। হুম? তার মানে আপনি নিশ্চিত থাকেন যে আপনার এই বাংলাদেশ এটাতে অ্যাডপ্ট হবেই। সো হয়ে গেল একটা ইউনিক আইডিয়া আপনার ওখান থেকে খুঁজে বের করা। ২ হচ্ছে আপনি কানেক্টেড থাকেন কিভাবে? এমপ্যাথির সাথে। কানেক্টেড আমি কিন্তু বলছি একটাই ওয়ে কানেক্টেড থাকা। একটাই ওয়ে কমিউনিকেটেড হয়ে থাকা মানুষের সাথে, জ্ঞানের সাথে, পৃথিবীর সাথে, সমাজের সাথে, মানুষের সাথে। আপনার এমন কোনো আইডিয়া নাই। আমি এই গল্পটা আপনারা সবাই জানেন। এটা দিয়ে শুরু করতে চাই। সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো কিভাবে আসছে? উনি রাস্তায় বসে আছে, একটা ফ্যামিলি অটোতে বসে ভিজতেছে, উনি গাড়িতে বসে আরাম করতেছে। ওই টাটার মনে হইছে যে আচ্ছা যদি এমন একটা গাড়ি বানানো যাইত, যেই গাড়িটা এই বৃষ্টির মধ্যে এই ফ্যামিলির এই যে একটা অটো কিনছে বা বাইকের মধ্যে ৩-৪ টা ফ্যামিলি মেম্বার ভিজতেছিল। যে এই বাইকের কস্টে যদি সে একটা গাড়ি পেয়ে যেত, এফোর্ড করতে পারত, তাহলে তো তারা ভিজতে হইত না। এই যে আমি যদি ভুল না করি আরকি সুন্দর পিচায় হচ্ছে যাচ্ছেন কোথাও তার একটা রিলেটিভের দাওয়াতে, হ্যাঁ? ফ্যামিলি ফ্রেন্ডস এর দাওয়াতে এরকম দাওয়াতে যাচ্ছেন। তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না এবং এতে অনেক সময় লাগছে তার। এবং তিনি পরে দাওয়াতটা অনেক লেটে গেছেন। পুরো বিষয়টা ডিস্টার্বিং হয়েছে। তো তিনি মাথায় করেছিল এমন কিছু যদি একটা অ্যাপস বানানো যেত যারা রাস্তা ডিরেকশন দিয়ে দিবে। আমি বড়, বড় দিয়ে শুরু করলাম। ছোটখাটো তাই আপনি গ্রামে বসে আছেন, হ্যাঁ? সবাই মিলে খাওয়া-দাওয়া করতেছে, আড্ডা দিতেছে। এর মধ্যেই আপনি একটা প্রবলেম খুঁজে পেয়ে গেলেন যে আচ্ছা এইটা যদি আমি সলিউশন করতে পারি। আপনি পৃথিবীর যেকোনো জায়গায় যোগাযোগ রাখছেন। আপনি হার্ভার্ড বিজনেস রিভিউ পড়েন। আপনি Facebook এ বিজনেস রিলেটেড অ্যান্ড আইডিয়া রিলেটেড ভিডিওস গুলো দেখেন। আপনি পুরো পৃথিবীর সমস্ত কিছুতে আপনি খোঁজ করেন। আপনি দেখেন যে কি পরিমাণ প্রোডাক্ট এই মুহূর্তে ইম্পোর্ট হচ্ছে। সেখানে আপনি কোন জায়গায় ইম্পোর্ট না করে নিজে বানাইতে পারেন। ভেরি ইজি। আপনি এগুলা খুব ইজিলি ন্যাশনাল ওয়েবসাইটে পাওয়া যায়। আপনি দেখেন কি, কি মাল এক্সপোর্ট হচ্ছে। কোন দেশে কিসের ডিমান্ড আছে। হ্যাঁ, আমি গত পরশুদিন ফ্লাইটে আসছি। দেখলাম একজনের সাথে চায়না থেকে আসতেছি। এক ব্যক্তি পাখি ইম্পোর্ট করে। ইউরোপ থেকে পাখি এনে চায়নায় বেচে। কোন কাজ নাই তার। বাংলাদেশে কোন কাজই নাই তার। এবং সে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, এনজয় করতেছে। সে ঘুরতেই গেছিল। আমি কাজ করতে গেছি। বললাম আরকি, হ্যাঁ? তো তার মানে মানুষ কিন্তু দেখেন কত মানে কত রকমের ব্যবসা আছে, কত রকমের আইডিয়া আছে। একটা পাখি ইউরোপ থেকে কিনে চায়নায় বেচতেছে, সে একজন বাংলাদেশী। একটা ছেলে এখন YouTube এ বা Facebook এ বসে, বসে হাসে আর হাসায়। কি হাবি-জাবি বলে। এটা জাস্ট ১০-১৫ বছর আগে আরেকটু ডেভেলপ কান্ট্রি তে ছিল স্ট্যান্ড আপ কমেডি বলে। এখন আমাদের দেশে এটা এত জনপ্রিয় হইছে এখন এরকম ৪-৫ টা স্ট্যান্ড আপ কমেডিয়ানই আছে যাদেরকে মানুষ এখন খুব ভালো করে চিনে। তারা বিভিন্ন জায়গায় কনটেন্ট বানায়। তো এরকম অনেক কিছু ইউনিক আইডিয়া খুঁজে পাওয়ার জন্য কানেক্টেড থাকতে হবে। পুরো পৃথিবীর ব্যাপারে সজাগ থাকতে হবে এবং আপনি যদি প্রবাসীও হন, আপনার দ্বারা খুব সহজে আরো বেশি আইডিয়া খুঁজে পাওয়া সম্ভব। কারণ আপনি অলরেডি একটা ডেভেলপ কান্ট্রি তে আছেন, যেখানে অনেক কিছু চলে যেটা বাংলাদেশে চলে না। আপনি এমন কত রেস্টুরেন্ট দেখবেন এখন যে ইয়েমেনি রান্না করে, কেউ সৌদি রান্না করে, কেউ হচ্ছে আমরা বলি যে লাহাম মেহেন্দি এটা কিন্তু ইয়েমেনি ফুড। আবার আরেকটা আছে লেবানিজ আছে দেখবেন কিছু, কিছু রেস্টুরেন্ট আছে, হ্যাঁ? তারা লেবাননের ফুড বানায়। কেউ আছে কোরিয়ান ফুড বানায় দেখেন। কত রকম। মানুষ ডিফারেন্ট টেস্ট পছন্দ করে। একটু বাংলাদেশি স্টাইলে দেয়। একেকজন একেকটা আইডিয়া। মানে একজন খালি কি করে যে ফ্রুটস শুকায়া সে এখন ড্রাই ফ্রুটস বিক্রি করে। একজন আবার ফ্রুটস কাইটা বোতলে জুস বিক্রি করে। নানান রকম আইডিয়া প্রতিদিন আপনি পাবেন। ইউনিক আইডিয়া পাওয়ার উপায় হচ্ছে অনেক বেশি ওয়েল কানেক্টেড থাকা।
ওই আফিকুল আলী উনি বলেছেন, "স্যার ব্যবসা করলে ১ম এ অনলাইনে নাকি অফলাইনে শুরু করব?" অবশ্যই ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করছে। আপনি যদি অনলাইনে ছাড়া অফলাইনে শুরু করতেই পারবেন না, এমন ব্যবসা হয় তাহলে তো সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন যেই ব্যবসাটা অফলাইনে শুরু করতে হয়, আ অনলাইনে তারপরে যাওয়া যায় সেটা আগে কোথায় করা উচিত? অফলাইন না অনলাইন? অবশ্যই অফলাইন। আমার চ্যানেলে এক আলোচক আছে, হয়তোবা আপনারা একসময় শুনবেন, এটা রেকর্ড আছে। যে উনি হচ্ছেন অনেক বড় একজন টিচার। উনার লক্ষ, লক্ষ স্টুডেন্ট আছে। উনি কোটি, কোটি টাকা আয় করছেন অনলাইনে। কিন্তু উনি জানেন এটাও উনি শুরু করছেন ছোট্ট করে টিউশনির মাধ্যমে অফলাইনে। কারণ উনি টিউশনি করতে, করতে বুঝতে পারছেন যে উনি একজন ভালো শিক্ষক। উনি অফলাইনে টিউশনি করতে, করতে বুঝতে পারছেন যে উনারে অনেক টাকা দিয়ে মানুষ বাসায় নিয়ে যায়। তো যারা ১৫-২০,০০০ টাকা দিয়ে উনার স্লট পাচ্ছে না, তার মানে হাজার, হাজার মানুষ উনার স্লটের জন্য পাগল হয়ে যাবে। তখনই অনলাইন না। তো উনি তখন তারপর একটা Facebook পেজ করছেন, সেখানে একটা সোশ্যাল প্রুফ দিছেন, ফ্রি ক্লাস করছেন, তারপরে অনলাইন বিজনেস শুরু করছেন। সো এটা মানে এটাই সবসময় উচিত। আপনি যাই বিক্রি করতে চান অনলাইনে, আপনি অফলাইনে পুরো বিজনেস মডেল, আবার বিজনেস মডেল চলে আসছে। মানে আসলে কথা তো বেসিক। আপনার বিজনেস মডেল আলোচনা আমি আগেও অনেকবার বলেছি, আজকেও বলছি যে আপনাকে জানতে হবে কোথা থেকে মাল আসছে, কিভাবে মালটা আসছে, কারা মালটা আনে, মাঝখানে কে থাকে, মধ্যস্বত্বভোগী কারা, আপনার এই মাল বানাতে কোথা থেকে কাঁচামাল আনতে হয়? কোন দেশে এই মালের কাঁচামাল বেশি পাওয়া যায়? মানে সিলেটে গিয়ে স্টোন ব্রেকার্স বানাইতে পারবেন বা সীমান্ত শহরে। আপনি তো ঢাকায় একটা স্টোন ব্রেকার্স বানাইলে স্টোনটা আনতেই তো অনেক লোডেড। তারপরে এটা ফিনিশড প্রোডাক্ট না। তারপরে এটা ডেলিভারির কস্টিং অনেক বেশি হয়ে যাবে। নানান বিষয়। মানে আপনি সীমান্ত এলাকায় যেটা শুরু করা হয়েছে, এটা আপনি মাঝখানে রাজধানীতে চলে আসবেন না বা মাঝখানের একটা লোকেশনে চলে আসবেন না। বা ধরেন চায়নাতে ছাওজু নামে একটা শহর আছে। সেখানে প্রচুর সিরামিকের কাঁচামাল পাওয়া যায়, সব সিরামিক ইন্ডাস্ট্রি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওই যে লোকেশন বোঝা, কোথায় পাওয়া যায়, কারা এটাকে ভোগ করে, ট্রান্সপোর্টেশন টা কারা দেয়, এটা কিভাবে ট্রান্সপোর্ট হয়। এরকম প্রতিটা কোয়েশ্চেনের ২০ টা কোয়েশ্চেন উত্তর জানতে হবে। এটা বিজনেস মডেল কি জানতে হবে। এটার প্রফিট কেমনে এনশিওর হয়, কাস্টমার কারা, তারা কিভাবে পছন্দ করে, কোন থেকে কোন বয়সের কাস্টমার বেশি, তারা কি, কি কোয়েশ্চেন রিজেক্ট করে, তারা এখন কোন ধরনের ট্রেন্ড পছন্দ করে, তাদের ফ্যাশন মুড কি, তাদের লাইফস্টাইল কি, তারা কখন খায়, কখন ঘুমায়, কখন এটা ব্যবহার করবে। কত কিছু, তাই না? এরকম কাস্টমার এন্ড এ, সাপ্লাই এন্ড এ অ্যান্ড মানি মেকিং এন্ড এ, যেটা আপনার মাঝখানে ফাইন্যান্সটা কেমনে হবে, কত টাকা বিক্রি করবেন, কয় টাকা লাভ হবে, কয় টাকা কস্টিং আছে, মাঝখানে কি, কি ওয়েস্ট হইতে পারে, কত রকমের ইনক্রিমেন্টাল কস্ট বাড়তে পারে, কত রকমের ইনফ্লেশন এর কারণে কস্ট বাড়তে পারে। নানান রকমের প্রশ্নের উত্তর লিখে, 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 লিখে ২০ টা প্রশ্নের উত্তর লিখে ফেললেন। লিখে আপনি বিজনেস মডেল জেনে গেলেন। বিজনেস মডেল জেনে অফলাইন স্টার্ট করলেন। অফলাইন স্টার্ট করে একটু, 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 একটু মানে ভুল করলেন, শুদ্ধ করলেন, ঠিক করলেন, কারেকশন করলেন। আপনি মোটামুটি ঠিক আছেন। এবার অনলাইনে গেলেন। অনলাইন মানে কি? ওভার ব্র্যান্ডিং। অনলাইন আর্লি যাওয়া আর অনলাইন টাইম মতো যাওয়া হচ্ছে ব্র্যান্ডিং এবং ওভার ব্র্যান্ডিং এর পার্থক্য। ওভার ব্র্যান্ডিং মানে কি? আমি বাংলাদেশে একটা কোম্পানি ছিল, নামটা এখন নিচ্ছি না। তারা অনেক বেশি মডেমের মার্কেটিং করে ফেলে। অমুক মডেম এই পরিমাণ নেট সার্ভিস দিবে। আপনি পুরা ইন্টারাপশন ফ্রি নেট পাবেন, এই পাবেন, সেই পাবেন দিয়ে বিলবোর্ড দিয়ে ভরায় ফেলে। মানুষ দোকানে ইচ্ছামত যেয়ে মডেম কিনে, সস্তা একটু ছিল বা নেট সার্ভিস ভালোভাবে বিজ্ঞাপন ছিল কিন্তু কোন নেট পায় নাই। পুরা মডেম ব্যবসাটা পুরা কোম্পানিটাই ফ্লপ হয়ে গেছে এবং ধ্বংস। মানে আপনি মডেম আসুক আর হচ্ছে আপনার মুড়ি আসুক, যাই আসুক আপনার বিজনেসে, আপনি অফলাইনে ওই লেভেলের ক্যাপাসিটি অর্জন করেন যে অনলাইনে গেলে আপনি ইউ ক্যান ডেলিভার দ্য গুড গুডস, পারফেক্ট গুডস, যাতে আপনার কোন রকম অবজেকশন আসবে না এবং পারফেক্টলি আপনি সফলতার সাথে এটা সার্ভিস দিয়ে যেতে পারবেন। তখন আপনি অনলাইনে যান, ব্র্যান্ডিং করেন। এটা হবে রিয়াল ব্র্যান্ডিং। না হয় ওভার ব্র্যান্ডিং হয়ে আপনার ব্যবসা কিন্তু ফল করবে। সো অফলাইনে কখন যাবেন, অনলাইনে কিভাবে যাবেন, এই প্রশ্নের উত্তর শেষ। তারপরে আল আমিন মতিন উনি বলেছেন, "আপনার কথা একদম বাজে লাগছে, বিরক্ত লাগছে। কারণ কি? আপনি শুধু খালি বলেন, আমার উপরে সব চাপায় দেন। আরে ভাই, আপনার ভিডিও দেখতে আসছি। আমার কি কাজ? যদি আপনার ভিডিও দেখে আমার লাভ কি? যদি সব আমার উপরে চাপায় দেন?" চমৎকার লাগছে আমার এই কমেন্টটা এবং এটা নিয়ে আমার মনে হইছে আমার কথা বলা উচিত। আচ্ছা, আমার ভিডিওগুলাতে আমি এমন কোনো বড়ি খাওয়াই দিতে পারি না, যে এটা হইলেই আপনার লাখ, লাখ টাকা হবে। এমন কিছু করে দিতে পারি না, ডোজ দিতে পারি না যেটা ফলো করলে আপনার হাজার কোটি টাকা মালিক হয়ে যাবেন। মানে আমি আসলে কি দেই? যে সবই আমি আপনার উপর চাপাই দেই। যে একটু আগের প্রশ্নের উত্তরে বললাম, "ভাই আপনি করেন, আপনি হাসেন, আপনি ফলো করেন। তা আমারই যদি সব করতে হয় তোমার ভিডিও দেখার কাজ কি?" ভাই, আপনার ব্যাপারে আমার ১ম পরামর্শ হচ্ছে আপনার ভিডিও দেখা বন্ধ করে দেন। আপনি খুব ভালো একটা জায়গায় আছেন। ভিডিও দেখে কিন্তু আসলে খুব বেশি কিছু হবে না।
প্রথম কথা, আপনি ভিডিও দেখতে থাকবেন, অ্যাট্রাক্ট হতে থাকবেন। যতক্ষণ আপনি বুঝবেন যে এই ভিডিওটা দেখলে মনে হবে যে ভিডিওটা দেখেই আমার কিছু একটা হয়ে যাবে চেঞ্জ পরিবর্তন, ততক্ষণ আপনি তো বেশি, বেশি ভিডিও দেখবেন এবং আপনি ভিডিও দেখতে, 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 দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আপনার লাশ খাটিয়ায় উঠে যাবে। আপনি এখনো ভিডিওই দেখতেছেন। কারণ আপনি করতে পছন্দ করেন না। আপনার জন্য আমি না। আমি না, না শুধু কোনো ভালো, কোনো অনেস্ট যারা তাদের জীবন থেকে শিখে, যেমন আমার ১৬ বছরের অভিজ্ঞতা থেকে আমি কথা বলি। এরকম কেউ আপনাকে গ্যাসবিহীন কনটেন্ট যারা দিতে চায়, ভালো জীবনের ভুল থেকে মানে সোসাইটিকে খুব বেশি এনলাইটেন করার নিয়ত করে যারা কাজ করবে, তারা আপনাকে এমন কিছু দিতে পারবে না। কিন্তু মানুষজন কি একটু আলোচনা করলেই কত রকম অফার দিয়ে বসে। কমেন্টে ডিরেক্ট বলে, "আমার কাছে ৳১০,০০,০০০ আছে, কি করব?" ভাই এগুলো তো হবে না। আপনার টাকা নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে। আপনার চিন্তা নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে। আপনার কাজ নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে। আপনি যতই মনে করেন যে আজকে আপনাকে একজন ভিডিও মেক করে অনেক কিছু রেডি করে দিবে। আজকে খালি শুয়ে, শুয়ে আপনি ভিডিও দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। হঠাৎ করে একদিন আপনার জীবনে উন্নতি হয়ে যাবে। প্রশ্নই আসে না। তো আপনার কাছে আরো বেশি বিরক্ত লাগবে। আমার মতো যারা কনটেন্ট দেয় তাদেরকে আর অনেক বেশি ভালো লাগবে যেসব কনটেন্ট দেখে তাতে আপনার জীবনে কিছুই আসবে না। সো এনজয় যা করার আপনার মোবাইলের স্ক্রিনেই চলে আসবে। আপনাকে কিন্তু গায়ে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, বিরক্ত লাগাইতে হবে শরীরে। আপনি কখনো ওয়ার্কআউট করে দেখছেন? মানে আপনার একটানা ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার বা একটানা ধরেন আপনি দৌড়াচ্ছেন, একটানা ১ কিলোমিটার ননস্টপ দৌড়াচ্ছেন বা ট্রেডমিলে ৯ বা ১০ দিয়ে বা ১২ দিয়ে আপনি দৌড়াচ্ছেন ১ কিলো। করে দেখছেন? আপনার পুরো বডি যুদ্ধ ঘোষণা করে। মনে হয় যেন হার্ট ফেটে বেরিয়ে আসবে। মনে হয় যেন পুরা শরীরের প্রত্যেকটা ইঞ্চি, ইঞ্চি দিয়ে মানে যেন কিছু একটা বেরোয় আসতেছে। বিরক্তি, রাগ, দুঃখ, কষ্ট সব বেড়ে যাইতেছে। তারপর কিন্তু অনেক ভাল লাগে। সো আপনার উচিত আ বিরক্তিটা গায়ে গতরে মাখা এবং ভিডিও দেখে কাজ নাই। ভিডিও দেখে ফলো করে ইমপ্লিমেন্ট করেই কেবল কাজ আছে। আমি মনে হয় আল-আমিন মতিন আপনাকে বুঝাতে পেরেছি কেন আপনার আমার ভিডিও দেখা উচিত কি উচিত না সিদ্ধান্ত নিতে আপনার সহজ হবে। মোহাম্মদ ইউসুফ ভাই প্রশ্ন করেছে, "আসসালামু আলাইকুম স্যার। একজন ব্যক্তি একা পার্টনারশিপ ছাড়া নিজেই কি একটা ব্র্যান্ড বানাতে পারে, দাঁড় করাতে পারে? তখন বিষয়টা কিরকম হয়? কিভাবে করতে হয়?" এই বিষয়ে আমি অলরেডি একটা আলোচনায় বলেছি, আগের আলোচনায় যে কিভাবে একা পার্টনারশিপ করার বেনিফিট কি, কিভাবে করতে হয় এবং করলে কি, কি জিনিস ফলো করতে হয়। সেখানে আমি ৩ টা জিনিস বলেছি। একা কন্ট্রোলটা নিশ্চিত করতে হবে কোম্পানির, যাতে এটা খুব মানে লিকেজ না হয়, কোনো সমস্যা না হয়। ২ নম্বর হচ্ছে এসওপি ঠিক করতে হবে। এই যে বিজনেস মডেল বুঝে প্রসিডিউর ঠিক করতে হবে যাতে কেউ আপনার এই বিজনেসটাকে আ ইন্টারাপ্ট করতে না পারে, আপনাকে বাধাগ্রস্ত করতে না পারে। এবং ৩র্ড বলেছি অ্যাডভাইজার নিশ্চিত করতে হবে যারা আপনার বোর্ড মেম্বারদের থেকেও রিচ হবে, আপনাকে নিয়মিত অ্যাডভাইস করবে। এগুলো করার মাধ্যমে আপনি যখন ফলো করে যখন স্টার্ট করবেন তখন আপনার একটাই কাজ, আপনি অনেক সাহসী সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করতে থাকবেন বেশি, বেশি। রি-ইনভেস্ট করতে থাকবেন। কারণ যেহেতু আপনার পার্টনার নাই, যেহেতু আপনার ভাগ-বাটোয়ারা নাই, যেহেতু আপনার এজিএম করে প্রফিট সব দিয়ে দিতে হবে, কত পার্সেন্ট প্রফিট দিতে হবে জবাব দিতে নাই। আপনি ১ম ১০ বছর নন-স্টপ রি-ইনভেস্ট করেন, রি-ইনভেস্ট করেন, রি-ইনভেস্ট করেন, রি-ইনভেস্ট করেন। কাস্টমারকে দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। যেই কাস্টমার যা চায়, যেহেতু সে হিসাব না করে চায়, সে মনে করে এই টাকা দিয়ে এই প্রোডাক্ট থেকে আমার এটা পাওয়া উচিত। তখন সে এটা পেয়ে গেলে সে এক্সট্রা পে করতে রাজি হয়। তার রিলেটিভরা পে করতে রাজি হয়। সো অটোমেটিক ভাবে ওয়ার্ড অফ মাউথ এ আপনার সেল বেড়ে যায়, পরেরটা বাড়তি প্রাইসে হয়। একসময় আপনার ইনভেস্টমেন্ট কমে যাবে, প্রাইস বেড়ে যাবে এবং আল্টিমেটলি আপনারটা ব্র্যান্ড হয়ে যাবে। খুবই ইম্পোর্টেন্ট একা ব্র্যান্ড দাঁড় করাইতে হলে মাস্ট বি আপনার পুরো ইনভেস্টমেন্টকে আবার ২ ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড বলে বা এটাকে কি বলে? মানে রিস্ক ফান্ড বলে। নানান কিছু এটা আপনার রাখতেই হবে। কারণ আপনার পার্টনার না। আপনি চাইলেই টাকা নিতে পারবেন না। আবার আপনি চাইলে ব্যাংক লোন পাবেন না কারণ আপনি একা শুরু করছেন। মেবি আপনার আইডিয়াটা এত রিচ হয় নাই। মেবি আপনি এখন সফল ব্যবসায়ী না। আপনি চাইলেও ব্যাংক লোন পাবেন না। সো আপনার অলওয়েজ প্রফিট থেকে রি-ইনভেস্টমেন্ট পার্ট আর একটা ফান্ড জমা রাখা বা একটা রিয়াল এস্টেট প্রপার্টি কিনে ফেলা, একটা লোকেশন কিনে ফেলা বা একটা ল্যান্ড কিনে রাখা যাতে এটা রিসেল করে আপনি যেকোনো সময় ইনভেস্ট করতে পারেন। এরকম করে আপনি কিন্তু রিস্ক ফান্ড রেখে অনলি ইনভেস্টমেন্ট। খাওয়া-দাওয়া, এনজয়, কমফোর্ট ওই যে ঘোড়া এবং গাড়ির আলোচনা আরেকটা ভিডিওতে করেছিলাম। সেগুলোতে গাড়িতে ইনভেস্ট করা যাবে না। ঘোড়ায় বারবার ইনভেস্টমেন্ট বাড়িয়ে, বাড়িয়ে এটাকে ব্র্যান্ড করে ফেলতে পারবেন। একা শুরু করলে এভাবেই আপনার বড় একটা ব্র্যান্ড হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আপনার এই একা পথ চলা, এগিয়ে যাওয়া সেটা সহজ হবে কেন? আপনি একা ইচ্ছামত সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাকে অনেক বেশি বাধা দেওয়ার কেউ থাকবে না। সো আজকে এই প্রশ্নগুলোই থাকলো। প্রশ্ন যত ভালো বোঝা যায় যে আপনারা তত বেশি ভালো করে শোনেন এবং আপনারা নিজেদের জীবনে অনেক কিছু ফেস করেন। তার মানে প্রশ্নগুলো ভালো হয়।
সো ভালো, ভালো প্রশ্নগুলো নিয়ে আপনাদের পরের এপিসোডে আবার কথা হবে। পরের কোনো আলোচনায় আবার আপনাদের সাথে দেখা হবে। আ সফল জীবনে আপনাদেরকে স্বাগত জানাই বরাবরের মতো। আসসালামু আলাইকুম।